স্বাগত। আজকের বাংলাদেশে রানা প্লাজা ধসে মনুষ্যসৃষ্ট দুর্যোগের পরপরই প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা দেশে ঘূর্ণিঝড় মহাসনের প্রভাবে উপকূলীয় জেলাগুলি বিভিন্ন এলাকা স্বাভাবিকের চেয়ে 5 থেকে 7 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আজকের বাংলাদেশে তাই আমরা আলোচনা করব দুর্যোগে আমাদের প্রস্তুতি নিয়ে। আজ আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল আকবর, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও নাজুকতা অধ্যয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন এবং দৈনিক প্রথম আলোর নগর সম্পাদক অরুণ কর্মকার। স্বাগত আপনাদের। ডক্টর মোহাম্মদ সিরাজুল আকবর, মহাসনের একটা আশঙ্কা আছে, তো সেই আশঙ্কা সামনে রেখে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রস্তুতি নিয়ে যদি আমাদের একটু বলতেন, আপনারা কোন কোন বিষয়গুলির উপরে এই মুহূর্তে জোর দিচ্ছেন? আপনাকে আন্তরিক ধন্যবাদ দর্শক শ্রোতাকে। রেড ক্রিসেন্ট সোসাইটি তার জন্ম লগ্নের থেকে 1972 সন থেকেই এই কার্যক্রমের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে যে সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম শুরু করেছিলেন, তারই ফলশ্রুতিতে আমরা এই কার্যক্রম এক সুদীর্ঘকাল ধরে পরিচালিত করে আসছি। আপনি যে প্রশ্নটি করেছেন, আমরা সবসময় বাংলাদেশ সরকার এবং অন্যান্য এনজিও সকলের সহযোগিতায় এই কার্যক্রমটি পরিচালনা করে থাকি। এখন আমাদের যে কার্যক্রমের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া এবং তাদেরকে উদ্বুদ্ধ করা। এটাই হলো বর্তমানে আমার মনে হয় প্রধান আমাদের কাজ। এ ব্যাপারে আমাদের যে ভলেন্টিয়ার্স বৃন্দ আছেন, স্বেচ্ছাসেবক, প্রতিটি গ্রামে আমাদের 12 জন ভলেন্টিয়ার আছেন, তার মধ্যে 9 জন সবগুলো গ্রামে না, ওই উপকূলবর্তী আমাদের ওখানে। সেখানে আগে আমাদের কিছু গ্রাম, কিছু জেলা কিন্তু নির্দিষ্ট ছিল, যেটা সবসময় এই দুর্যোগ হতো। কিন্তু আমাদের দেশের দুর্যোগ মানে সাইক্লোনের পরিধি কিন্তু আরো বিস্তৃতি লাভ করেছে। আরো নতুন 5টি জেলা বিগত সিডোর নাইলিয়াতে এটা আরো বিস্তৃতি লাভ করেছে। সো আমাদের মুখ্য যে উদ্দেশ্যটা এখন হচ্ছে যে মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া, এবং এই ব্যাপারে আমাদের ভলেন্টিয়ারগুলো স্বেচ্ছাসেবক কাজ করছেন। আর অ্যাট দ্য সেম টাইম আপৎকালীন এই দুর্যোগ ব্যবস্থাপনার ইমিডিয়েট যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, এবং বিশেষ করে মানুষের যে যারা শেল্টারে যাবে, আশ্রয় কেন্দ্রগুলো যাবে, তাদেরকে তাদের খাদ্য, বিকজ এই সময় তো পাক করা বা কোনো খাদ্য দেওয়া সম্ভব হয় না, আমরা ড্রাই ফুড বা এগুলোর ব্যবস্থা করেছি। ইতিমধ্যেই আমাদের ট্রাকে করে এই সমস্ত বিষয়গুলো ইতিমধ্যেই কিন্তু দুর্গত এলাকার পথে আমরা মানে আপনাদের প্রস্তুতি মোটামুটি আমাদের প্রস্তুতি পুরো বাংলাদেশে যেরকম সেরকমই আছে। এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? বড় প্রস্তুতি নেওয়ার মধ্যে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে মোরালস, আমাদের স্বেচ্ছাসেবকদের মোরালস, এবং জনসাধারণ আমাদের কথায় যাতে কথা বা ইনস্ট্রাকশন অনুসারে কাজ করে, সেইভাবে তাদেরকে প্রশিক্ষিত করা। আমরা এই কাজটি কিন্তু সবসময় করে আসছি, এবং আমরা সারা বছরব্যাপী কিছু কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করি এবং জনসাধারণকে উদ্বুদ্ধ করার ব্যবস্থা করি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন, আপনার কাছে মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটু জেনে নিতে চাইছিলাম যে মহাসেনের সর্বশেষ অবস্থান আপনি দেখেছেন, এই মুহূর্তে এটার আসলে ভয়াবহতা কতটুকু বা কি আশঙ্কা করছেন? ধন্যবাদ। মহাসেন গত দুদিন ধরে যে ডেভেলপমেন্ট হয়েছিল আমরা লক্ষ্য করতে পেরেছি, তার থেকে তুলনামূলকভাবে এখন উইক হয়ে গিয়েছে এবং এটা ডিগ্রেডেড হয়ে ক্যাটাগরি 1-এ নেমে এসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন উপকূলবর্তী এলাকাতে, বিশেষ করে মংলা থেকে 500 কিলোমিটার দূরে এবং কক্সবাজার থেকে 600 কিলোমিটার দূরে অবস্থান করছে। এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে উপকূলবর্তী এলাকাগুলোতে রীতিমতোভাবে ঝড়ো হাওয়া এবং ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে এটা অন্তত বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভারতের অংশ বিশেষে প্রায় 8 লক্ষ লোককে কিন্তু ক্ষতিগ্রস্ত করার মতো একটা অবস্থা কিন্তু এখনো রয়ে গেছে। কাজে এখনো কিন্তু আমরা ঝুঁকিতে রয়ে গেছি, এবং সেই ঝুঁকিপূর্ণ অবস্থার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাংলাদেশ সরকারের যে দুর্যোগ প্রস্তুতি এবং দুর্যোগ মোকাবেলা করার যে আয়োজন, সেটা কিন্তু ব্যাপক। আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি যে আপনার সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছে কোস্টাল বেল্টগুলোতে, এবং নৌবাহিনীর 22টি যান প্রস্তুত রয়েছে এবং জাহাজ প্রস্তুত রয়েছে, এবং বিমান বাহিনীর 4টি বিমান প্রস্তুত করা হয়েছে, 17টি হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। এছাড়া আমরা লক্ষ্য করতে পারি যে উপকূলবর্তী এলাকা 13টি জেলায়
প্রায় 40,000 ভলান্টিয়ার তারা কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এবং যে সমস্ত উপকূলবর্তী এলাকায় বিশেষ করে ভোলার মনপুরা থেকে শুরু করে বিচ্ছিন্ন যে সমস্ত দ্বীপগুলোতে আছে সেখানে শুকনো খাবার থেকে শুরু করে সমস্ত কিছু সাপ্লাই দেওয়া হচ্ছে এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম আমরা যেটা বলছি এবং ইভাকুয়েশন এবং শেল্টার হোমে যাওয়ার জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু ব্যাপকভাবে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে উপকূলবর্তী এলাকায় প্রায় 3,000 এর অধিক মেডিকেল টিমও গঠন করা হয়েছে এবং সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার তার থেকে অনেক বেশি রকম কনসার্ন কিন্তু এবার সরকার এবং আমরা মনে করি যে ব্যাপক প্রস্তুতির মাধ্যমে আমরা মানে জনগণের যে অসহায়ত্ব সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে পারবো এবং ইতিমধ্যে লক্ষ লক্ষ লোক আপনি শুনলে অবাক হবেন যে লক্ষ লক্ষ লোককে অলরেডি সাইক্লোন শেল্টারগুলোতে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে। অরুণদা, আপনি কি এই বিষয়টির সঙ্গে একমত? যেমন প্রফেসর খন্দকার মোকাদ্দম হোসেন বলছিলেন যে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে বা এই প্রস্তুতিটার ক্ষেত্রে মানে সরকার একটা বেশ কৃতিত্বপূর্ণ অবস্থানে আছে। আপনি প্রস্তুতি সম্পর্কে আমি যতটা মানে জানি বা খবরাখবর আসতেছে প্রতিনিয়ত, তাতে প্রস্তুতি খারাপ না, ভালো। আচ্ছা, ভলান্টিয়ারদের দিক থেকে ইনিশিয়েটিভ আছে, কিন্তু একটা সমস্যা আছে যে মানুষ যেতে চায় না। আমরা আজকে সারাদিনই আজকে খবর দেখছিলাম, আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন বলে যে রাতে যাব, জি রাতে যাব, বিকেলে যাব, সন্ধ্যায় যাব, এরকম এরকম এটা একটা সমস্যা আছে। এমনি সব মিলে প্রস্তুতি ভালো। এখন ঘূর্ণিঝড়ের প্রস্তুতিটা হয় কি, যে এটা তো আসলে প্রথম হলো যে মানুষকে সেফ সাইডে যতটা আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে সেটা একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া, আর হয়ে যাওয়ার পর ওইটার ইন্টেন্সিটি কিরকম হবে তারপরে থাকে একটা বড় কাজ। এখন প্রস্তুতি আমরা এই মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে আসার যে প্রস্তুতি, সেটা মানে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে ঠিক আছে, মানে ভলান্টিয়ারদের কাজ, এখানে নিয়ে যাওয়া, মাইকিং করা, দুর্যোগ সম্পর্কে বলা, সেগুলি আমার মনে হয় যে মোটামুটি যথেষ্টই আছে, ভালো, খারাপ না। কিন্তু এরপরে দুর্যোগটা হয়ে যাওয়ার পরে ওটা যদি ইন্টেন্সিটি কি হবে সেটার উপরে নির্ভর করে ওই অনুযায়ী আমরা অ্যাক্ট করতে কতটা পাবো সেটা তো। এটা এখানে আমি একটু অ্যাড করতে চাই যে প্রস্তুতি অবশ্যই ভালো, তবে সব জনগোষ্ঠীকে যে শেল্টারে নিয়ে যাওয়া যাবে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। তার কারণ আমাদের যে সেন্টারগুলো আছে পুরো জনগোষ্ঠীর জন্য কিন্তু যথেষ্ট নয়। কিন্তু ওখানে যে উপকূলবর্তী জেলাতে যে সমস্ত অবকাঠামো উন্নয়ন হয়েছে, স্কুল, কলেজ, কমিউনিটি সেন্টার, মাদ্রাসা এবং সাধারণ মানুষও তাদের যে ডুয়েলিং হাউস করেছে, একটু আগেই আমি নিউজে শুনছিলাম যে সেগুলোও কিন্তু শেল্টার হাউস হিসাবে ব্যবহার করার জন্য মানুষ উন্মুক্ত করে দিয়েছে। এটা হলো যে মানুষের প্রতি মানুষের যে মমত্ব, এটাও কিন্তু প্রণিধানযোগ্য। এবং আরেকটি বিষয় যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই কাজে আমরা সব জনসাধারণকে সবসময় উদ্বুদ্ধ করতে পারি, তবে যেহেতু সাইক্লোন এবং এই জলোচ্ছ্বাস একটা সময় নিয়ে করে, এই জন্য প্রস্তুতিটা আমাদের নেওয়ার একটা সময় কিন্তু আমরা পাই। সেই জন্য যদি সকলেই সক্রিয়ভাবে কাজ করে তাহলে আমার মনে হয় যে এটা সফলতা অবশ্যই আমরা দেখতে পারবো। আর উনি যে কথাটা বললেন যে পরবর্তীতে কি হবে, পরবর্তীতেই বলবে, তবে পরবর্তীরও প্রস্তুতি বোধহয় আমার মনে হয় বর্তমানে অতীতের যে কোনো সময় থেকে এবারকার প্রস্তুতিটা আমার কাছে অনেক বেশি বাস্তবসম্মত বলে মনে হচ্ছে এবং সরকার সর্বস্তরের মানে প্রশাসনিক যে সমস্ত ব্যবস্থা আছে এবং জেলা প্রশাসনকে বেশ অ্যাক্টিভেট করতে সমর্থ হয়েছে। জি, আপনার কাছে একটি প্রশ্ন করতেই হচ্ছে যে পেশায় চিকিৎসক হলেও আপনি একজন রাজনীতিবিদ বটেন, যে আমরা দেখেছি যে বিরোধী দল একটি হরতাল ডাকার পরে 7 ঘন্টার মধ্যে মহসেনকে সামনে রেখে সেটি আবার প্রত্যাহার করে নিয়েছে। এ ব্যাপারে আপনি? আমি যদি রাজনীতি করি তবে আমি অবশ্যই সাধুবাদ জানাবো, কারণ তাদের শুভবুদ্ধির উপর দেওয়া হয়েছে এবং দেশের একটি দুর্যোগ অবস্থার পরিপ্রেক্ষিতে তারা এই হরতালের মাধ্যমে করতে গেলে হয়তো আমাদের ত্রাণ কার্যক্রম বা রেস্কিউ অপারেশন এবং শেল্টারে নিয়ে যাওয়ার অনেক অসুবিধে হতো ট্রান্সপোর্টের। সো এটা উইথড্র করে যে কাজটি করেছেন, আমি ব্যক্তিগতভাবে এ ব্যাপারে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং এই ধরনের শুভ বুদ্ধি আমাদের সকলের সবসময় যদি জাগ্রত থাকতো
তাহলে হয়তোবা দেশের অনেক সমস্যাই আমরা জি মানে সব পক্ষেরই শুভবুদ্ধি যদি থাকতো তাহলে আমরা ইজিলি জি সর্টেড আউট মানে সেক্ষেত্রে আপনাদের শুভবুদ্ধিও আমরা আসলে কামনা জি, করি যে অবশ্যই, আপনাদেরও অবশ্যই, জি। শুভবুদ্ধি হোক। ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন, এই যে দুর্যোগটা সম্পর্কে কখন এটি আঘাত হানবে, এটি কতটা জোর হয়েছে, সে সম্পর্কে কিন্তু আমরা বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি। আসলে আমাদের আবহাওয়া অফিস বলছে যে এটি আগামীকাল সকালে আঘাত হানতে পারে, আবার বিদেশি কিছু ওয়েবসাইট বলছে যে না এটি আঘাত হানবে আসলে বৃহস্পতিবার রাতে। অরুণদা আরো ভালো বলতে পারবেন এই মানে এই বিভিন্নতা হওয়ার কারণ কি? এটা একটা বৈজ্ঞানিক বিষয়, একই রকম হওয়ার কথা না সবকিছু? না, এক্ষেত্রে ধরুন এখানে আমরা যেটা বলতে পারি যে এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে প্রেডিকশন বা ফোরকাস্টিং যেটা হচ্ছে সেটা, একটা হচ্ছে সায়েন্টিফিক মেকানিজম আছে। আমরা জানি যে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের মাধ্যমে অথবা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আমরা এই মানে ইনফরমেশনগুলো এক টু দ্য পয়েন্টে আমরা সায়েন্টিফিক ওয়েতে নিয়ে আসতে পারি। কিন্তু এই ইনফরমেশনকে ডিসিমিনেট করা বা এটাকে মানে জনগণের কাছে প্রভাব করার ক্ষেত্রে এখানে কিন্তু এক ধরনের গ্যাপ হয়ে যায়, আমরা লক্ষ্য করতে পারি। যেমন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি যে উপকূলবর্তী এলাকাতে যখন আর্লি ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে আমরা লোকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি, তখন কিন্তু এই আর্লি ওয়ার্নিং এর বিষয়টাকে ট্রান্সমিট করে সাধারণ মানুষকে বোঝানো, তাদেরকে মোটিভেট করা, অ্যাওয়ার করার ক্ষেত্রে কিন্তু এক ধরনের গ্যাপ তৈরি হয়। এটা কিন্তু অস্বীকার করা যাবে না। আর বিভিন্ন এজেন্সি বিভিন্ন সময়ে খবর পাচ্ছে এবং খবর আপডেটেড হচ্ছে না। যেমন আমরা বলতে পারি যে গতকাল ছিল এটা 1000 কিলোমিটার দূরে, আজকে সন্ধ্যার সময় আমরা দেখেছি 600 কিলোমিটার দূরে, তারপরে 500 কিলোমিটার দূরের নিকটবর্তী চলে এসছে, এবং এটা কিন্তু পরশুদিন মানে আঘাত হানার কথা, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে শেষ রাতে আঘাত আনতে পারে। এবং এটার কোর্স কিন্তু পরিবর্তন হয়েছে, এই যে ফ্রিকোয়েন্ট কোর্স পরিবর্তন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেপুপাড়া হয়ে এটা আপনার চিটাগাং হয়ে টেকনাফ হয়ে এটা মিয়ানমার দিকে চলে যেতে পারে। এই ধরনের একটা প্রেডিকশন ঠিক কিছু সময় আগেই কিন্তু দেওয়া হয়েছে। কাজে এই সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু ইউনিক ওয়েতে কিন্তু আমরা পাচ্ছি না আসলে, এবং জনগণকে কিন্তু ওইভাবে আমরা দিচ্ছি না। আদারওয়াইজ সায়েন্টিফিক প্রেডিকশন যেটা আছে বা ফোরকাস্ট বা ওয়ার্নিং যেটা আছে সেটা কিন্তু ঠিক আছে, কিন্তু এটাকে ডেসিমেট করার ক্ষেত্রে কিন্তু ভিন্নতা রয়ে গেছে। অরুণদা, এই জায়গায় একটু আপনার সাহায্য ছিল, আপনি দীর্ঘদিন আবহাওয়ার অনেক বিষয় নিয়ে রিপোর্ট করেছেন, আপনি বলছেন যে ডিসেমিনেট হওয়ার ক্ষেত্রে কিছু, এই ক্ষেত্রে আপনি যদি একটু বলতেন যে এটা যে মানে সায়েন্টিফিক মেথোলজি অনুসরণ করে তথ্যটা নেওয়া হলো, কিন্তু এটা প্রকাশ করার ক্ষেত্রে বা প্রচার করার ক্ষেত্রে বা ব্যাখ্যা করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পার্থক্য রয়ে যাচ্ছে। হ্যাঁ, সেইটা তো আমাদের যে যারা এটা করেন, যে প্রফেশনালরা, তাদের দক্ষতা এবং মানে পেশাদারিত্বের উপরে অনেকখানি নির্ভর করে। একটা তথ্যের বিশ্লেষণ কিভাবে হবে, যেটা যে আমাদের এমপি সাহেব আছেন, জি, ওনাদের শিক্ষা চিকিৎসার ক্ষেত্রে যেটা হয়, হ্যাঁ, ডায়াগনোসিস মানে একটা ইয়ে করলো, সেটার যে অ্যানালিসিস, হ্যাঁ, সেইটা ভুল হয়ে যায়। তো ওটা টেকনিশিয়ানের দক্ষতার উপরে কিছুটা নির্ভর করে। আর এই যে সাইক্লোন, এটার চলার পথ যেমন সবসময় একই থাকে না, ঘুরে ফিরে যায়, তেমনি চলার গতিও কম বেশি হয়। হ্যাঁ, যেমন আগে আমরা শুনেছি যে বুধবার প্রথম মানে রাতের শুরুর দিকেই হবে, এখন এটা বুধবার শেষেও বৃহস্পতিবারেও সকালেও হবে কিনা নিশ্চিত না, কারণ এখনো 500 কিলোমিটার দূরে আছে এবং তার যে চলার গতি, এবং সে মাঝে মাঝে স্লো হচ্ছে, আবার চলতে শুরু করছে, এটা ন্যাচারাল, এটা হইতেই পারে। এখন ওই কারণে কিছুটা হয়। এবং আমি একটু যোগ করি, দেখুন শ্রীলঙ্কায় কিন্তু এটা কিন্তু গত 3 দিন আগে কিন্তু আঘাত হেনেছে এবং সেখানে কিন্তু লোকও মারা গিয়েছে 7 জন। মিয়ানমারের এলাকায় কিন্তু রোহিঙ্গা প্রদেশে কিন্তু আঘাত হেনেছে এবং সেখানে কিন্তু একটা নৌকা ডুবি হয়েছে এবং সেখানে 200 লোক কিন্তু মিসিং ছিল। হ্যাঁ, আপনারা জানেন। কাজে এই যে দেখুন যে একই সময় কিন্তু এটা কিন্তু সব জায়গায় হচ্ছে না। এখানে আমি যতদূর আমি শুনেছি, আমি মে বি রং, শ্রীলঙ্কা এবং মায়ানমারে যেটা হয়েছে এটা তার সাথে নাকি এই ডিপ্রেশনে বা এই সাইক্লোনের এটা বোধহয় স্থানীয়ভাবে এটা হয়েছে। আজকে আমি বাংলাদেশ আবহাওয়া বিভাগের থেকে যিনি ডাইরেক্টর ছিলেন তার সাথে আলোচনা করছিলাম, এবং তিনি বললেন যে ওই যে দুটো ইনসিডেন্টস হয়েছে তার সাথে এর কোনো সম্পর্ক নাই। আর গতি প্রকৃতির সম্বন্ধে কখন হানবে এটা এক্স্যাক্টলি ইকুয়েশন করে বলা, তবে আমাদেরকে নির্ভর করতে হবে বিভিন্ন সোর্সের থেকে পেলেও জাতীয়ভাবে একটা ডিপেন্ডেবল সোর্স হলো আমাদের আবহাওয়া বিভাগ। সো আমাদেরকে অবশ্যই আমাদের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যদি তাদের কোনো শর্টকামিংস থাকে সেটাকে আমাদের অবশ্যই কারেকশন করতে, আমাদেরকে অবশ্যই আমাদের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যদি তাদের কোনো শর্টকামিংস থাকে সেটাকে আমাদের অবশ্যই কারেকশন করতে হবে। কিন্তু আমাদেরকে বিভিন্ন তথ্য প্রযুক্তির যে ডেভেলপমেন্ট হয়েছে তার ফলে আমরা অনেক ইনফরমেশন কিন্তু এখন আগের থেকেই পাচ্ছি। আমি ডাক্তার শাস্ত্রের কথা বললেন,
আজকাল অনেক রুগী কিন্তু ওই ইন্টারনেটের মাধ্যমে আমাদের থেকেও অনেক বেশি জানতে পারে। জানতে পারলেই তো হবে না, এটাকে ব্যবহার করার জন্য যে এক্সপিরিয়েন্স সেটা দরকার। অতএব সেই হিসাবে আমরা এখনো আমাদের আবহাওয়া বিভাগের উপরে আমরা নির্ভর করতে তবে পারি। আরেকটু যোগ করি, সেটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা যে সেলটি আছে আমরা লক্ষ্য করতে পারি, সিডিএমপি বা কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট, এবং এখানে কিন্তু আর্মিদেরও কিন্তু একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে, এবং তার সঙ্গে কিন্তু রেড ক্রিসেন্টেরও একটা কিন্তু যোগাযোগ আছে। কাজে এই কোঅর্ডিনেশনের মাধ্যমে কিন্তু আমরা সেন্ট্রাল কন্ট্রোল রুমের যে তথ্যগুলো পাচ্ছি সেই তথ্যগুলো কিন্তু রিলাই, এবং সেটা অনুযায়ী কিন্তু আমরা অ্যাক্ট করছি, এবং গ্রাসরুট পর্যায়ে বা একেবারে যে সমস্ত উপকূলবর্তী এলাকা সেখানে কিন্তু 40,000 যে ভলান্টিয়ার আছে তাদেরকেও কিন্তু এই ইনফরমেশনগুলো কিন্তু শেয়ার করা আমরা হচ্ছে। উপকূলে যে ইনফরমেশন দিচ্ছি সবকিছু কিন্তু আমাদের দ্বারাই কিন্তু ট্রান্সমিটেড হচ্ছে। আমরা একটা বিরতি নিতে হবে। বিরতির পর দর্শক একটি প্রশ্ন করছেন, আমি একটু জনাব অরুণ কর্মকারের কাছে এই প্রশ্নটি সম্পর্কে জানতে চাইবো। যে দর্শকরা প্রশ্ন করছেন যে যেভাবে বলা হচ্ছে যে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যতটা এগিয়েছি ততটা আমরা সত্যি এগিয়েছি কিনা, কারণ আমরা অনেকগুলি জায়গা থেকে এরকম খবর পাচ্ছি, আমাদের দর্শকরা বলছেন এবং আমরা আমাদের প্রতিনিধিরাও আসলে আজকে বলেছেন যে আসলে তারা দেখছেন যে বেশ কিছু লোক রয়ে গেছে, তারা আসছেন না জায়গায়, এবং তারা জানেন না কিভাবে আসতে হবে, কারণ ওইখানে খুবই দুর্গম কিছু জায়গা এরকম রয়ে গেছে। তো এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু শুনবো আমরা একটা বিরতি নিয়ে ফেরার পরে। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে জনাব অরুণ কর্মকার, আপনার কাছে বিরতির আগে জানতে চেয়েছিলাম যে এই দুর্যোগ প্রস্তুতি নিয়ে এটা যথেষ্ট কিনা। দর্শকরা প্রশ্ন করেছেন, আমাদের একজন দর্শক স্পেসিফিক একটা বিষয়ে প্রশ্ন করেছেন, তাহমিদ ওনার নাম, যে সন্দ্বীপ কুতুবদিয়া এবং অন্যান্য সাগর সংলগ্ন এলাকায় শক্তিশালী বা যথেষ্ট পরিমাণে বাঁধ নেই কেন, আপনি যদি দুটি বিষয়ে একটু আলোকপাত করতেন। না, প্রথম যে বিষয়টা যে মানুষ আসে না, একেবারে প্রান্তিক মানুষ তারা আসে না, এটা মানুষের একটা বিচিত্র একটা মানে সাইকোলজি, এটাকে আমি বিচিত্রই বলবো। কারণ তার হয়তো কিছুই নাই, কিছু লোক আছে যাদের মানে গবাদি পশু থাকে, ঘরে কিছু খাবার দাবার জিনিসপত্র থাকে, সেগুলি ছেড়ে সে আসতে চায় না। আর আমাদের একটা ল্যাকিং আছে, সাইক্লোন শেল্টার তো আমাদের প্রয়োজনীয় সংখ্যায় নাই, সেটা একটা। আর গবাদি পশুর জন্য এখন পর্যন্ত আমরা একটা কোনো ইয়ে করতে পারি নাই, কিন্তু এটাও করার কথা ছিল লোকালি, যে উঁচু ঢিপি করে ওখানে গবাদি পশু রাখা, সেটা এখন পর্যন্ত হয় নাই। তো ওই প্রান্তিক মানুষ যে আসলে যে কোনো সময় নদী ভাঙন বা কোনো একটা বিপর্যয়ের কবলে পড়ে এলাকা ছাড়তে পারে, সেও এই সময় আসতে চায় না। হ্যাঁ, আসতে চায় না, এটা তার একটা বিচিত্র সাইকোলজি। এটার কারণ সবসময় বোঝা যায় না কেন আসতে চায় না সে। একটা হইতে পারে যে কিছু এলাকা আছে যেখান থেকে তার আসতে হবে 3 দিন আগে, যেটা ওই যে চর কুকরি মুকরি বা কিছু দ্বীপাঞ্চল থাকে যেটা বিচ্ছিন্ন, এখন তার আসার কোনো সুযোগ নাই, এখন ওখান থেকে আসাটাই বিপদ। তো আসতে হবে তার 2 দিন আগে, 3 দিন আগে, তো সেটা তার জন্য একটা সমস্যা হতে পারে। আমি একটু যোগ করি এখানে, দেখুন এখানে না আসার পিছনে আরো কিছু বাস্তব কারণ আছে, সেটা হচ্ছে সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় কিছু কারণ আছে। ধরুন যে সমস্ত আপনি বলছেন যে প্রান্তিক বা নাজুক জনগোষ্ঠী যাদের কিছুই নেই, একটা হলো যে ধরুন যে লোকগুলোর কিছুই নেই তাদের ছোট্ট একটা কুঁড়ে ঘরও কিন্তু তাদের কাছে তার থেকে বেশি মূল্যবান। এই ঘরটা যদি ধ্বংস হয়ে যায় এবং এই ঘরে যদি মানে ন্যূনতম মানে একটা মানে যে কোনো একটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, সেটাকে কিন্তু রিকভার করা তার পক্ষে সম্ভব হবে না। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে ধরুন এই যে সাইক্লোন শেল্টারগুলোতে যখন আসে, এখানে কিন্তু মহিলাদের জন্য বা অ্যাডোলেসেন্ট গার্লসদের জন্য আলাদা কোনো রকম জায়গা কিন্তু আমরা এখনো করতে পাইনি। আমরা যদিও ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে আমরা এটা করেছি, কিন্তু আমরা দেখতে পাই যে হাজার হাজার লোক যখন একসঙ্গে আসছে তখন কিন্তু মহিলাদের জন্য কিন্তু স্বতন্ত্র কোনো ব্যবস্থা নাই। এটা কিন্তু সাংঘাতিক ইনসিকিউরিটি। কিন্তু আপনারা জানেন যে দুর্যোগ বা পোস্ট ডিজাস্টার পিরিয়ডে কখনো কোনো ভায়োলেন্স এগেইনস্ট ওমেন যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু ঘটে থাকে এবং টার্গেটেড ওয়েতে কিন্তু হয়ে থাকে। কাজে এই সমস্ত জায়গাগুলো কিন্তু তাদেরকে কনসিডার করতে হয়। কাজে সেই বিষয়গুলো আছে। এছাড়াও আমরা দেখতে পাই যে এটা হচ্ছে সহজাত মানে প্রবৃত্তি মানুষের, ইনস্টিংক্টিভ, মানে যার যা কিছু আছে সেটাকে ফেলে সে কখনো আসতে চায় না। তাছাড়া প্রেগনেন্ট উইমেন থেকে শুরু করে বয়োবৃদ্ধ যারা আছে, শিশু আছে, ডিজেবল বা যারা আছে, তাদের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে আসতে চায় না। বা মানে ক্ষেত খামার ফসলাদি থেকে শুরু করে অন্যান্য যা কিছু আছে সেগুলোকে মানে ইনসিকিউর অবস্থা রেখে কিন্তু মানুষ কিন্তু আসতে চায় না। এটা একজনের সাথে আরেকজন, একটা ফ্যামিলি একজনের সাথে আরেকজন লিংক, তো সেটার কারণে নানাবিধ এটা কারণ। বাঁধের ব্যাপারটা নিয়ে, বাঁধের ব্যাপারটা আমাদের যেসব জায়গায় বাঁধ আছে, ওনারা যেগুলি বলছেন যে এই ধরনের, এগুলি তো মোটামুটি সমৃদ্ধ এলাকা, এখন আর এগুলি ওইরকম চর কুকরি মুকরির মতো এলাকা তো না। জি, হ্যাঁ, সন্দ্বীপ কুতুবদিয়া, তো সন্দ্বীপ কুতুবদিয়া
যেসব এলাকায় বাঁধ আছে সেখানেও বাঁধের অবস্থা যে সবসময় ভালো থাকে, ইভেন এখনো যে সব জায়গায় বাঁধের অবস্থা ভালো আছে তা না। আমি আজকেও সকালে বা দুপুরের দিকেও খবর আমাদের কাছে অনেক জায়গা থেকে আসছে যে বাঁধগুলি খারাপ অবস্থাতেই আছে। এবং আজকে যদি আজকে বা কালকে যখনই এটা যদি হিট করে এবং সেটা যদি জোয়ারের সময় হয়, তাহলে কিন্তু বাঁধগুলি খুবই ভালনারেবল হবে, বাঁধগুলি কিন্তু টিকবে না অনেক জায়গাতেই, সেটা একটা বিপর্যয়ের কারণ হবে। আরেকটা ব্যাপার হলো যে আমাদের বাঁধগুলি যেমন পরিকল্পনা করে করা হয় না, আর এত বাঁধ করে সেটা রক্ষণাবেক্ষণ, এইটার যে একটা বড় ব্যয়, সেইটা বহন করাও আমাদের জন্য কঠিন। ডক্টর মোহাম্মদ সিরাজুল আকবর, আমরা দুটি বিষয়ে এখানে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। একটি হচ্ছে সাইক্লোন শেল্টার নিয়ে যেটি বলা হচ্ছে যে গবাদি পশুর জন্য আলাদা শেল্টার হওয়ার কথা ছিল, সেটি তো হয়ই নাই। তারপরে আমরা এখন মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা এবং যে ভালনারেবিলিটির কথা প্রফেসর মোকাদ্দম বলছিলেন সেটির ক্ষেত্রে, আর বাঁধের ব্যাপারটিও যদি আপনি একটু আমি এখানে তিনটি বিষয়ে আপনাকে অ্যাড্রেস করতে চাই। একটা হচ্ছে যে আমাদের যে কোনো দুর্যোগের সময় সবচেয়ে বেশি দৃষ্টি দেওয়া উচিত ওই গ্রুপকে যারা মোর ভালনারেবল। পরিবারে যদি কোনো শিশু থাকে, মহিলা থাকে, এবং যদি কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি থাকে, এগুলো তিনটা। এবং এখানে তাদের জন্য আলাদা ব্যবস্থা আমাদেরকে অবশ্যই করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যদি র্যাম্প না থাকে তাহলে একজন ডিসেবল মানুষ সেখানে উঠবে কি করে? এবং টয়লেট ফ্যাসিলিটিস এন্ড আদার থিং যেগুলো কথা বলা হচ্ছে, এগুলো সত্যিই অপ্রতুল। এটা আমাদের পরিকল্পনার বোধহয় কিছুটা দুর্বলতা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। বাঁধের ব্যাপারে আমার একটাই কথা, যে বাঁধ দেওয়া, বাঁধটাকে রক্ষণাবেক্ষণ করা এবং প্রতিনিয়ত সেই বাঁধকে পর্যালোচনা করার রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার পানি সম্পদ মন্ত্রণালয়ের। এবং আমাদের যে সরকারই যখন আসুক না কেন, তাদের প্রায়োরিটি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তখন প্রায়োরিটি শিফট করে। এখন ইমিডিয়েট প্রায়োরিটি রেখে অনেক সময় ওই যে কবে ঝড় আসবে বা বন্যা হবে বা সাইক্লোন হবে, এই বাঁধটা রিপেয়ার করা এবং তাদের যে অ্যালোকেশন অফ ফান্ডস থাকে, সেটা কিন্তু আমাদের মতো দেশের পক্ষে অ্যালোকেশন অফ ফান্ডস ইজ এ মেজর প্রবলেম। তবে আমার মনে হয় এটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। এবং আগের থেকে জলশ্বাসের যে উচ্চতা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে, কারণ এই যে বাঁধগুলো অতীতে যেটা করা হয়েছিল সেটার কিন্তু হাইটটা আগের থেকে জলশ্বাসের হাইটটা এখন অনেক বেশি বেড়েছে। তো এই ব্যাপারে বোধহয় আমাদেরকে নতুন করে পর্যালোচনা করতে হবে। আর 3 নম্বর যে কথাটা আপনি বললেন যে এনাফ শেল্টার হোমস নাই, শেল্টার নাই, এখানে আমার মনে হয় আমরা শেল্টার হোম থেকে, শেল্টার সেন্টারের থেকে ফিরে মানুষ যেখানে বসবাস করে তাদের সেই হাউসগুলোকে সাইক্লোন রেজিস্ট্যান্ট করা যায় কিনা, এবং সেটা যদি অল্প অর্থ খরচ করে হলেও যদি স্থানীয় পর্যায়ে ওই ব্যক্তি তার নিজস্ব উদ্যোগ প্লাস সরকারি সহযোগিতার মাধ্যমে যদি এই কাজগুলো করেন, তাহলে এমন একটি সময় আসবে যে আমাদের আর সাইক্লোন শেল্টার লাগবে না। আপনারা কি এটা কোন একটা ফিজিবিলিটি অ্যাসেসমেন্ট এটা ফিজিবিলিটি অ্যাসেসমেন্ট আছে আমাদের দেশে, না হলে যেটা আমি উদাহরণ দিতে চাই, বিগত সুনামির সময় এই ইন্দোনেশিয়াতে এবং পোস্ট রিহ্যাবিলিটেশন যে প্রজেক্টগুলো গ্রহণ করা হয়েছিল, হাজার হাজার বিল্ডিং বা সাইক্লোন রেজিস্ট্যান্ট ঘর কিন্তু বিভিন্ন বিশেষ করে আন্তর্জাতিকভাবে রেড ক্রস, রেড ক্রিসেন্ট সোসাইটি করেছে। এবং আমরা ইতিমধ্যে এই ধরনের প্রক্রিয়া সম্বন্ধে শুরু করেছি। এবং আমরা যেটা করেছি, মানুষকে কিছু টাকা দিয়েছি, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি তার নিজের বাড়ি নিজে মেরামত করে এবং কিছু যন্ত্রপাতি কিনে। কিন্তু এইভাবে যদি আমরা প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে পারি, তাহলে কিন্তু মানুষ তার নিজস্ব উদ্যোগেও অনেকগুলো ঘরকে সাইক্লোন রেজিস্ট্যান্স করতে পারে। আমার মনে এই ব্যবস্থাটাকে আমাদের আরো বেশি জোর দেওয়া। ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে এই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের যে অব্যবস্থা আছে সেটি দূর করার চেয়ে যদি আমরা অনেক বেশি ঘূর্ণিঝড় প্রতিরোধী ঘর করতে পারতাম, এটা কি আসলে ফিজিবল আমাদের দেশের জন্য? এখানে দুটো বিষয় আছে আসলে। দেখুন, যে ঘূর্ণিঝড় মোকাবেলার, যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে আমরা দেখি যে স্ট্রাকচারাল মেজার্স, কাঠামোগত এবং অকাঠামোগত এবং নন স্ট্রাকচারাল মেজার্স। স্ট্রাকচারাল মেজার্সের কথা ইতিমধ্যে আলোচিত হয়েছে, যে বাঁধ, উপকূলবর্তী বাঁধ। আমি একটু যোগ করতে চাই এর সঙ্গে যে আমাদের
প্রায় আমরা দেখতে পাই যে 2007 এবং 2009 সিডর এবং আইলা হওয়ার কারণে প্রায় 1800 কিলোমিটার বাঁধ কিন্তু বিপর্যস্ত হয়ে গিয়েছিল এবং 400 কিলোমিটার বাঁধ কিন্তু সম্পূর্ণভাবে মানে নাজুক অবস্থা চলে গিয়েছিল এবং সেই বাঁধগুলো এবং পোল্ডারগুলোকে মানে সেগুলোকে পুনর্বাসন করে সেগুলোকে মেরামত করা, মেইনটেনেন্স করা, স্লুইস গেট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ডিভাস্টেড হয়ে গেছিল। সেগুলো করতে যেয়ে কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া মানে মাধ্যমে যেতে হয়েছে আমাদের এবং সেক্ষেত্রে আমরা দেখেছি 7 থেকে 8 বছর পরেও কিন্তু সেখানে কোনো জায়গায় পোল্ডারগুলো ওপেন, সেগুলো করতে যেয়ে কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া মানে মাধ্যমে যেতে হয়েছে আমাদের এবং সেক্ষেত্রে আমরা দেখেছি 7 থেকে 8 বছর পরেও কিন্তু সেখানে কোনো জায়গায় পোল্ডারগুলো ওপেন আছে। অনেক ক্ষেত্রে মানে আমরা দেখতে পাই এটা কেমন মানে কতখানি অংশ মেরামত করা, বেশিরভাগ ক্ষেত্রে মেরামত হয়ে গেছে ইতিমধ্যে আমরা দেখতে পাই, কিন্তু তারপরে কোনো জায়গায় নাজুক অবস্থা আছে। কাজে সেই নাজুকতার উপরে যদি আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানে তাহলে সেখানে কিন্তু আমাদের নাজুকতা কিন্তু আরো বেড়ে যায়, এটা একটা বিষয়। আর আরেকটি হচ্ছে নন স্ট্রাকচারাল মেজার্সের কথা যেটা বললাম, যে এখানে দুর্যোগ ব্যবস্থাপনা একটা বিশাল আয়োজনের বিষয়, কিন্তু দুর্যোগকে আমরা শুধুমাত্র স্ট্রাকচারাল বা অন্যান্য এইভাবে তাৎক্ষণিকভাবে কিন্তু এটা মোকাবেলা করতে পারবো না। দুর্যোগের ঝুঁকি উপশমন এটা একটা বড় একটা বিষয়, দুর্যোগকে রেসপন্স করা সেটা আর একটা বিষয়, এবং দুর্যোগের ঝুঁকি কমানো, রিস্ক রিডাকশন যেটি, সেটা আর একটা বিষয়। এবং শুধু তাই না, কোপিং মেকানিজম অর্থাৎ দুর্যোগের সাথে অভিযোজন এবং খাপ খাইয়ে নেওয়ার বিষয়, সেটি কিন্তু আরো একটা বড় ব্যাপার। এবং এর সাথে সাথে মানে ডিজাস্টার রিজিলিয়েন্স যেটা, অর্থাৎ আমাদের ডিজাস্টারকে মানে মোকাবেলা করার সক্ষমতা যেটা, এবং তার সাথে এক ধরনের সাস্টেইনেবল মানে লাইভলিহুডকে আমাদের কিন্তু এখানে নিয়ে আসতে হবে। কাজে দেখুন মানে দুর্যোগের ক্ষেত্রে শুধুমাত্র মানে একটা দিকে তাকালে হবে না, এটা একটা সমন্বিত উদ্যোগ এবং এর সাথে প্রশিক্ষণ থেকে শুরু করে অ্যাওয়ারনেস, মোটিভেশন, স্কিল ডেভেলপমেন্ট এবং দুর্যোগকালীন সময় যে সমস্ত ফসল থেকে শুরু করে গবাদি পশু হানি হচ্ছে এবং মানুষের জীবনযাত্রা সম্পূর্ণ পর্যায়ে হচ্ছে, সেগুলোকে রিকভার করার জন্য যে সমস্ত মেকানিজমগুলো আছে সেগুলো শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম প্রসেসে সেগুলো কিন্তু আস্তে আস্তে মোকাবেলা করতে হবে। কাজে এটাকে আমরা এক কথায় বলতে পারি যে এটা একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ অফ ডেভেলপমেন্ট এফোর্ট, এবং এটা করতে হলে পরে আমাদের কিন্তু সার্বিকভাবে সমস্তগুলোকে নিয়েই কিন্তু আমাদের সেই ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে হবে। আর সাইক্লোন শেল্টারে যেটা আমরা বলেছিলাম, সেখানে আমরা বলতে পারি যে হ্যাঁ, সাইক্লোন শেল্টারগুলোতে কেরলা কিন্তু আছে, কিছু কিছু কেরলা যে নাই তা নয়, কিন্তু কিন্তু ঢিপি কিন্তু তৈরি করা হয়েছে, 1972 এটা কিন্তু তৈরি করা হয়েছে এবং অনেকগুলো জায়গাতে কিন্তু এটা করা হয়েছে। তারপরে এটা আরো ব্যাপক পরিসরে করা দরকার, কারণ মানুষের একটা গরুকে রেখে সে কিন্তু সাইক্লোন শেল্টার আসতে চায় না, এটাও কিন্তু একটা বড় বিষয়। আর তার পাশাপাশি যেটা আমরা বলেছি যে মহিলাদের জন্য আলাদা স্বতন্ত্র ব্যবস্থা করা দরকার, এবং এখানে কিন্তু এই দরকারের জায়গাটা কেন হচ্ছে না সেটা নিয়ে আমরা বিরতির পর একটু আলোচনা করি। যে আপনারা অনেকদিন ধরে বলছেন, আপনিও বলছেন, আপনিও স্বীকার করছেন, কিন্তু সেগুলি কেন হচ্ছে না সেটা নিয়ে একটু আমরা আলোচনা করতে পারি একটা বিরতি নিয়ে ফিরে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর মোকাদ্দেম, আপনি বলছিলেন যে কেন সমন্বিত পরিকল্পনার অভাবটা বা কোন কোন জায়গা অভাবটা, সেটা আমি একটা SMS আমাদের একজন দর্শকের এটা একটু পড়ে রাখতে চাচ্ছি। যে মিজানুর, উনি বলছেন যে যারা তার মতো রাজশাহী ইউনিভার্সিটিতে আছেন তারা কিভাবে যদি কোনো ঘূর্ণিঝড় হয়, দুর্ঘটনা ঘটে, তাহলে কিভাবে সাহায্য করতে পারেন। নিশ্চয়ই স্যার আপনি বলবেন পরে একটু আমরা প্রফেসর মোকাদ্দেমের কাছ থেকে সমন্বিত পরিকল্পনাটা বা এটা একটু। সমন্বিত পরিকল্পনার ক্ষেত্রে আমি বললাম যে জিনিসগুলো, যে চ্যালেঞ্জগুলো আমাদের আছে সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য কিন্তু আমরা দেখতে পাই যে কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা আছে আমাদের, তারা কিন্তু একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে কাজ করে যাচ্ছে। এখানে রেড ক্রিসেন্ট আছেন, দীর্ঘদিন ধরে ওনারা কাজ করছেন, শুরুতে কিন্তু ওনারাই কিন্তু পায়োনিয়ার, কিন্তু সাইক্লোন রেসপন্সে শুরু যদি আপনি বলেন তাহলে কিন্তু রেড ক্রিসেন্ট আমরা বলতে পারি। কাজে সেখানে কিন্তু প্রচুর শেল্টার হোম নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে একসময় রিলিফ ওরিয়েন্টেড ছিল দুর্যোগ ব্যবস্থাপনাটা, এবং সেই রিলিফ থেকে আমরা কিন্তু আমাদের মানে এখান থেকে প্যারাডাইম শিফট করেছি আমরা, এবং এখন আমরা দেখতে পাই যে আমাদের এই যে সমস্ত রেসপন্সের কথা যেটা বললাম, রিস্ক রিডাকশনের কথা যেটা বললাম, অথবা কোপিং মেকানিজমের কথা বললাম, বা অ্যাডাপটিভ ক্যাপাসিটির কথা যেটা বললাম, অর্থাৎ মানুষের মধ্যে এই জিনিসগুলো কিন্তু বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ মানে কাঠামোগত স্ট্রাকচার ছাড়াও মানে কাঠামোর বাইরে যে জিনিসগুলো করা যায় মানুষের মানে সাস্টেইনেবল বা টেকসই একটা জীবনযাত্রার জন্য যা কিছু করার দরকার, দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু সমন্বিত দুর্যোগ ব্যবস্থার মাধ্যমে সেই জিনিসগুলো কিন্তু নেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা একটা গ্লোবাল মডেল। তারপরে আমরা বলতে পারি যে হ্যাঁ, এখানে আমাদের মনুষ্যসৃষ্ট দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ, এখানে কিন্তু একটা বড় ধরনের গ্যাপ আছে। আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য অনেক ধরনের ইনিশিয়েটিভ নিয়েছি, কিন্তু যেটা আমরা রানা প্লাজা ডিজাস্টারের কথাই যদি ধরি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের অসহায়ত্ব কিন্তু অনেক বেশি ছিল। আপনি বিরতির সময় বলছিলেন যে বেশ কিছু কারণে এই মানে সমন্বিত পরিকল্পনাগুলি সফল করা যাচ্ছে না। এর মধ্যে আপনি বাঁধের
ব্যবস্থাপনা হ্যাঁ, বাঁধের ব্যবস্থাপনার মধ্যে আমরা যেটা বলেছি যে এখানে দেখুন যে বাঁধের সবচেয়ে বড় ব্যাপারটা যেটা সেটা হচ্ছে বাঁধটা মেইনটেনেন্স করা, এবং এই মেইনটেনেন্সের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ইমপ্লিকেশনস আছে। যেমন আমরা বলতে পারি যে উপকূলবর্তী এলাকায় যারা চিংড়ি ঘেরের মালিক তারা কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে বাঁধটা কেটে তারা কিন্তু লবণাক্ত পানি ভিতরে নিয়ে আসার চেষ্টা করছে, পরবর্তীতে বাঁধটা কোনো রকমের মাটিটা চাপা দিয়ে রেখেছে, কিন্তু ওটাই কিন্তু তখন দেখা যাচ্ছে ওই জায়গাটাই সবচেয়ে বেশি আগে কিন্তু ভেঙে ভিতরে মানে ভেঙে যাচ্ছে, এবং পোল্ডার দিয়ে পানিগুলো যখন ভিতরে চলে আসছে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে, এবং মানে জলোচ্ছ্বাস যেটা সেই পানিটা কিন্তু আপনি কোনোভাবে আটকে রাখতে পারবেন না ওই ধরনের যদি স্ট্রাকচার লুজ হয়ে যায়। কখনো কখনো ইঁদুরের কারণে কিন্তু আমরা দেখতে পাই যে এটা লুজ হয়ে যাচ্ছে, কখনো স্যালাইন ওয়াটারের কারণে এটা লুজ হয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করতে পারি, ওই এবং কখনো কোনো গাছপালা নেই। এর সাথে একটু যোগ করবেন যে বাঁধের ব্যবস্থাপনা বা সমন্বিত এটার বাঁধের ব্যবস্থাপনাটা একটু কঠিনও বটে। এটা আগে থেকে পানি উন্নয়ন বোর্ড বা পানি সম্পদ মন্ত্রণালয় তারা বিষয়টা এভাবে ভাবে নাই, কিন্তু যেটা এখন সুন্দরবনের মতো এলাকাকে ঘিরে সরকার যেটা করতেছে যে ওই এলাকার লোক বনের অংশীদার, বন রক্ষা করবে, বন্য প্রাণী রক্ষা করবে, মারতে দিবে না, হ্যাঁ, গাছ কাটবে না, তারা এটা থেকে একটা শেয়ার পাবে, তাদেরকে মান্থলি বা ইয়ারলি তারা একটা টাকা পাবে, হ্যাঁ, মাসিকও মাসে মাসেও কিন্তু পায়, সপ্তাহেও পায়, এরকম একটা ব্যবস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে। বাঁধটা ওই স্থানীয় জনগণকে যদি এইভাবে বাঁধের জন্য লাগানো যায় তাহলে পরে এটা একটা ভালো ফল পাওয়া যেতে পারে বলে আমার মনে হয়। কারণ ওই যে ছোটখাটো বিষয় যে ইঁদুর ইয়ে করলো, ওটার সাথে সাথে মেরামত করা, এবং বাঁধে প্রচুর শস্য করা যায়, ডাল বীজ, তৈল বীজ এগুলি করার সুযোগ আছে, হ্যাঁ, আর দীর্ঘমেয়াদী গাছপালা তো আছেই, কিন্তু সেখান থেকে তাকে একটা শেয়ার দিতে হবে। ডক্টর মোহাম্মদ সিরাজুল আকবর, এই বিষয়ে আপনি যদি কোনটা যে মানে একজন তো স্বেচ্ছাসেবকের কথা বলছেন যে কেউ স্বেচ্ছাসেবক হতে পারেন, আর বাঁধের প্রসঙ্গেও যদি আপনি যে বাঁধের যে প্রশ্নটা এখানে উত্থাপিত হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং বাঁধের মেনটেনেন্সটা যদি শুধুমাত্র সরকারি উদ্যোগে না রেখে আরো স্থানীয় সরকারকে যদি আমরা শক্তিশালী করতে পারি এবং তাদের এই মেনটেনেন্স রেসপন্সিবিলিটি, কিন্তু তাদের আর্থিক যে সঙ্গতি অবশ্যই নাই, আর বনায়ন করার জন্য যদি আমরা সামাজিক বনায়ন করার মতো যে প্রজেক্টগুলো গ্রহণ করেছি এই পর্যায়ে যদি আমরা করতে পারি। আর একটি হলো যে সমস্ত এলাকায় মাছের ঘের করা হয়েছে এবং সেটাকে আমাদের যদিও এটা অর্থকরী একটা লাভের জিনিস, এবং যারা মাছের ঘেরের মালিক তারা অত্যন্ত ক্ষমতাবান এবং শক্তিশালী ব্যক্তি, এটাকে বন্ধ করা হয়তো সবসময় সম্ভব নাও হতে পারে, কিন্তু এটা থেকে নিরুৎসাহিত করা উচিত। এবং এই যে পানি বাঁধ কেটে যে পানি নেওয়ার যে প্রবণতা, এটা যে কত মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে জাতি, তার কারণ ওই অল্প পথ দিয়ে পরবর্তীতে যে কোনো সময় জলোচ্ছ্বাস প্রবেশ করলে বিরাট অংশ কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। সো এটার দ্বারা মানুষকে উদ্বুদ্ধ করতে হবে এবং অল্টারনেটিভ ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে। আর সরকারের যে অর্থ বরাদ্দটা থাকে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় অল্প অল্প পয়সা না দিয়ে একটি প্রজেক্টের হয়তো প্রচুর পয়সা দিয়ে পুরো প্রজেক্টটা যাতে একবারেই কমপ্লিট করা হয়, কিন্তু দেখা যায় পানি উন্নয়ন বোর্ডের যে অর্থ যখন বিভিন্ন জায়গায় দেওয়া হয়, বরাদ্দ দেওয়া হয়, আমরা প্রায় সংসদে দেখি আমাদের বিভিন্ন সংসদ সদস্যরা ডিমান্ড করেন যে আমার ওই বাঁধটা তৈরি হয় নাই, এত টাকা হয়েছিল, এত টাকা অ্যালোকেট করা হয়েছে। তো এটা আমাদের মতো একটি দেশের পক্ষে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে আমাদের আরও বেশি দৃষ্টি দেওয়া উচিত। আর আমাদের মিজান সাহেব যে কথাটি বললেন আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এটাই প্রমাণ করে যে আমরা মানুষ মানুষের জন্য, তিনি আত্মমানবতার সেবায় নিজেকে সম্পৃক্ত করতে চান, এবং আমি মনে করি তিনি যদি রেড ক্রিসেন্ট সোসাইটির লাইফ মেম্বার হন এবং ভলেন্টিয়ার হিসাবে নাম লিপিবদ্ধ করেন, এবং তিনি যদি ওই লোকাল যে ডিস্ট্রিক্ট ইউনিট আছে তাদের দ্বারা যদি প্রশিক্ষিত প্রাপ্ত হন তাহলে কিন্তু তারা একটা কন্ট্রিবিউশন করেন। তবে এখানে আমি একটি কথা অ্যাড করতে চাই, বর্তমানে সরকার আসার পরে প্রায় 3টি বছর হয়েছে, আমরা RCY 4 বছর না, তার 3 বছরে আমরা রেড ক্রিসেন্ট ইউথ প্রতিটি স্কুল এবং কলেজে 12 পর্যন্ত আমরা এ পর্যন্ত প্রায় 3.5 লক্ষ স্কুল ছাত্রছাত্রীদেরকে ভলেন্টিয়ার হিসাবে RCY, এবং যেটা আপনারা দেখেছেন এই রানা প্লাজার কন্টিনিউয়াসলি 100টি ছেলে মেয়ে তারা কন্টিনিউয়াসলি ইন শিফট সেখানে কাজ করেছে। এটা কিন্তু একটা নতুন সংযোজন এবং তাদেরকে আমরা দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রস্তুত করছি এবং প্রত্যেকটা স্কুলে এবং ডিজাস্টার মিটিগেশন ফোর্স হিসাবে
রিস্ক রিডাকশন ফোর্স হিসাবে আমরা তৈরি করছি, এবং ভবিষ্যতে এরাই কিন্তু আমাদের একটা বিরাট একটা সম্পদে তৈরি হবে। মাননীয় চেয়ারম্যানের সাথে আমি একটু অ্যাড করতে চাই। দেখুন, এই যে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে যে বিষয়টা আমরা বলনি সেটা হচ্ছে কমিউনিটি বেসড ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই কমিউনিটি বেসড ডিজাস্টার ম্যানেজমেন্টটা কিন্তু এটা কিন্তু সবচেয়ে বড় বেশি রকম সফল বলে প্রতীয়মান হয়েছে। এটা সারা বিশ্বে এবং বাংলাদেশে একটা গ্লোবাল মডেল হিসেবে কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে। এর পাশাপাশি যাদের আরো অবদান, যে বিভিন্ন ধরনের ভলান্টারি অর্গানাইজেশন আমরা লক্ষ্য করতে পারি। স্থানীয় ভলান্টারি অর্গানাইজেশন আছে, জাতীয় পর্যায়ে ভলান্টারি অর্গানাইজেশন আছে, ইন্টারন্যাশনাল ভলান্টারি অর্গানাইজেশন, এবং তার সাথে আরো একটা অবদান যেটাকে আমরা পাশ কাটিয়ে গেছি সেটা হচ্ছে আমাদের ডিফেন্স ফোর্স, এবং তাদেরও কিন্তু অবদান কিন্তু অনেক বেশি রকম আমরা লক্ষ্য করছি। কাজে সবকিছু মিলিয়ে যদি আমরা এটাকে সমন্বিত করতে পারি, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থার ক্ষেত্রে যে মডেল রোল প্লে করেছে, এই ক্ষেত্রে কমিউনিটি বেসড এই দুর্যোগ মানে মোকাবেলা করার ক্ষেত্রে আমরা যে সব ক্ষেত্রে দেখি যে একটা রাজনৈতিক বিভাজন বা একটা মতামতের বিভাজন, সেটা দেখা যায় না। না, কমিউনিটি বেসড ডিজাস্টার ম্যানেজমেন্টে আমরা দেখতে পাই যে শুনুন, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে এখানে মানে এনজিও এবং সরকারের পৃষ্ঠপোষকতায় এখানে বিভিন্ন ধরনের মানে ইউনিয়ন পরিষদ ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, উপজেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, এবং তাদের এখানে বিভিন্ন ধরনের মানে ইউনিয়ন পরিষদ ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, উপজেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, এবং তাদের ভলান্টারি গ্রুপ আছে, তারা ট্রেন্ড হয়েছে। এর পাশাপাশি স্থানীয় মানুষ কিন্তু ওই গ্রামের মানুষই জানে কিন্তু কিভাবে দুর্যোগকে মোকাবেলা করতে হয়। ইন্ডিজিনাস নলেজ যেটাকে আমরা বলি, সেই ইন্ডিজিনাস নলেজ এবং ইন্ডিজিনাস টেকনিকও কিন্তু দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সহায়ক। তার সাথে যে জিনিসটা দরকার আমাদের ইন্টারমিডিয়েট টেকনোলজি এবং সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ব্যবস্থা, এই দুটোকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে এই ইন্ডিজিনাস নলেজের সাথে এই দুটো বিষয় যদি আমরা সংযুক্ত করি, তাহলে আমরা মনে করি যে একটা ইউনিক একটা সিচুয়েশন আমাদের তৈরি করতে পারবো। খালেদ যেটা বলছেন একটু এক মিনিটে বলি, যে ওই যে রাজনৈতিক বিভাজন দেখা যায় কিনা জি এই সব ক্ষেত্রে, তো এটা ভলান্টিয়ারদের দেখা যায় কি, এটা একটা হলো ওই যে মিজান সাহেব যে এসএমএস করলো, তার ভিতর থেকে একটা তাগিদ আসে যে সে এটা করবে, তারপরে সে কিছু প্রশিক্ষণ পায়, এরপরে সে এমন হয় যে ওরকম একটা ঘটনা হইলে সে ছুটে যাবে। আচ্ছা, এটার ক্ষেত্রে সে আর ওয়েট করবে না যে কে তাকে ডাক দিল, কোথায় হইলো, কি ব্যাপার, কার পক্ষে কার বিপক্ষে, এটা সে ভাবে না। না, রেড ক্রিসেন্টের একটা সুবিধা আছে যে 7 বেসিক প্রিন্সিপল অফ রেড ক্রিসেন্টের যেটা আছে, যে নিউট্রালিটি, ইম্পার্শিয়ালিটি। কিন্তু আপনি নিজেই যে একজন সংসদ সদস্য, এটাতে কোনো সমস্যা না? আমি কোনো সময় মনে করি না, আমি যখন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হিসাবে, তখন কোনো সময় মনে করি না আমি কোনো রাজনৈতিক দলের একজন সদস্য। আমার কাছে ডিস্ট্রেস মানুষ, সেটা হলো বড় কথা, এবং তাকে সহযোগিতা করা ইন রেসপেক্ট অফ কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজিয়ন। আর একটি কথা, আমরা কিন্তু ইতিমধ্যেই কমিউনিটি ডিজাস্টার রিস্ক রিডাকশন আমরা কিন্তু পাইলট প্রজেক্ট শুরু করেছি, এবং বিশেষ করে যে এনভায়রনমেন্টের পরিবর্তনে, যে বৈশ্বিক উষ্ণতার কারণে যে ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের, তার উপরে কিন্তু আমরা মানুষকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছি, এবং আমরা 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে এই ধরনের প্রস্তুতি যদি আমরা আগের থেকে ঘোষণা করি এবং মানুষকে যদি উদ্বুদ্ধ করি এবং প্রশিক্ষিত করি, তাহলে অবশ্যই আমরা অনেক বেশি সাকসেসফুল হতে পারবো বলে মনে করি। সর্বশেষে আমি একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে দেখুন যে ভলান্টারি স্পিরিট, যেটা ভলান্টারিজম কিন্তু আমাদের দেশে ছিল এক সময়, মাঝে কিন্তু আমরা কিন্তু এখান থেকে দূরে সরে গেছিলাম, কিন্তু সেটা কিন্তু আমরা রিভাইভ করতে পেরেছি, এবং আমি মনে করি যে ভলান্টারিজমটাই সবচেয়ে বড় স্পিরিট, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় ফোর্স। ডক্টর মোহাম্মদ সিরাজুল আকবর, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাকে বোধহয় যেতে হচ্ছে, সেজন্য আপনাকে বিদায়। আমরা শুনতে পাচ্ছি যে আপনি আরো কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকতে পারবেন, তাই একটা বিরতি নিয়ে ফিরছি আপনার সঙ্গে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা একটু জাস্ট 30 সেকেন্ডে শুনবো যে আমাদের একজন দর্শক প্রশ্ন করছেন যে এই আবহাওয়ার পূর্বাভাস কত % সত্য হয়, এটা একটা প্রশ্ন করেছেন রকিবুল। দেখুন, আবহাওয়া প্রেডিকশনটা এটা সবসময় যে সত্য হয় এমনটি না, কিন্তু এটাও কিন্তু সায়েন্টিফিক অ্যাসেসমেন্টের বিষয়। আমরা 3 দিনের আবহাওয়া মানে গড় করতে পারি, 5 দিনের আবহাওয়া আমরা গড় করতে পারি, মানে একদিনের আবহাওয়া গড় করতে পারি, কিন্তু আবহাওয়ার ভেরিয়েশন আছে, এবং এটা কিছুটা আনপ্রেডিক্টেবল, কিছুটা আনপ্রেডিক্টেবল। অরুণদা, আপনার অভিজ্ঞতা থেকে যদি আমি একই প্রশ্ন করি যে আপনি আবহাওয়ার প্রেডিকশন কিরকম সত্য হতে, বা আমি যখন আবহাওয়া নিয়ে আমি অনেকদিন কাজ করছি বা এখনো আমার আগ্রহ আছে, আমি দেখতাম যে ছোটবেলা থেকে আমরা কিছু জিনিস দেখে আসছি, হ্যাঁ, শুনে আসছি এই মা, খালা, দাদা, দাদিদের কাছ থেকে, সেগুলির সাথে একটু মিলিয়ে নেওয়ার ব্যাপার আছে।
তাইলে পরে জিনিসটা কনসেন্ট্রেট করা যায়। আর আবহাওয়া নিয়ে যারা কাজ করেন বিজ্ঞানীরা বা এই প্রফেশনালরা, তারা আমাকে বলছেন যে আবহাওয়া বিজ্ঞানটা এখনো এমন এক জায়গায় আছে, বা এটা এত এত বেশি ওই যে আবহাওয়া প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, বদল হয়। কাজেই আবহাওয়ার পূর্বাভাস যদি 60% সঠিক হয় তাহলে সেটা ইউনিক। ডক্টর মোহাম্মদ সিরাজুল আকবর, আপনার কাছ থেকে শেষ বাক্যটি শুনবো যে আজকে আমরা একটা চরম সংকটের মুখে দাঁড়িয়ে আছি, আপনার কি আহ্বান থাকবে? আমার আহ্বান থাকবে মানুষের কাছে যে আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না, আপনারা বিচলিত হবেন না, ধৈর্যের সাথে যে কোনো বিপদ মোকাবেলা করবেন। আমরা আপনাদের সাথে আছি, সরকার আপনাদের সাথে আছে, জনসাধারণ আপনাদের পাশে আছে। যে কোনো বিপর্যয়ে নিজেদের মনোবলই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, এবং আমরা আশা করব আমরা জাতি হিসাবে ইতিমধ্যে প্রমাণ করেছি যে কোনো বিপর্যয়ে, যে কোনো দুর্যোগে মোকাবেলা করার ক্ষমতা আমরা রাখি। আমরাও আশা করব যে এই দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারবো যথেষ্ট সাহসিকতার সাথে। ডক্টর মোহাম্মদ সিরাজুল আকবর, ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন এবং অরুণ কর্মকার, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।